নমস্কার, খবরের ডায়েরির আরেকটি নতুন পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের খবরের ডায়েরি জুড়ে থাকবে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আলোচনা আর ঘোষণা। তারই সঙ্গে থাকবে ত্রিপুরার এক থানার গল্প, যেখানে দায়িত্বের পাশাপাশি ফুটে উঠেছে সৌন্দর্য। এখানে শেষ নয়, রাজ্যের উগাদি উৎসব এবং ঈদ উদযাপনের থাকছে মুহূর্ত। চলুন শুরু করা যাক আজকের খবরের ডায়েরি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছে 2026-27 অর্থ বছরের রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। নিজের ভাষণে তিনি রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি, শিল্প, যোগাযোগ ও পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরেন। উন্নয়নে ও সামনে ভাবে प्रतिश्रुतिबद्ध जनजाति कल्याण व अंतर्भुक्ति मूलक शासने उल्लेखযোগ্য কাজের স্বীকৃত স্বরূপ আমাদের রাজ্য তিনটি মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার লাভ করেছে। পিএম জনমান ও ধরতি আবা জনভাগিদারি অভিযান বাস্তবায়নে আমাদের রাজ্য সেরা কর্ম সংশোধনকারী রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই পুরস্কারগুলি 2025 সালের অক্টোবর মাসে নয়া দিল্লিতে কর্মযোগী অভিযানের জাতীয় সম্মেলনে ভারতের মাননীয় রাষ্ট্রপতির হাত থেকে প্রদান করা হয়। 16 জানুয়ারি 2020 তারিখে স্বাক্ষরিত চতুর্শিক্ষির চুক্তি অনুযায়ী 6935টি ব্রু পরিবারকে 12টি স্থানে পুনর্বাসন দেওয়া হয়েছে। আমার সরকার নবী বোম্বাইয়ের কারিগরে নূতন ত্রিপুরা ভবন নির্মাণের জন্য লিজ ভিত্তিতে 1970 স্কোয়ার মিটার জমি ক্রয় করেছে। এছাড়া নয়া দিল্লির দ্বারকায় ত্রিপুরা ভবন সম্প্রসারণের উদ্দেশ্যে 2930 স্কোয়ার মিটার জমি অধিগ্রহণ করেছে। আমার সরকার কলকাতার সল্ট লেক ত্রিপুরা ভবনকে বড় করার অনুমোদন দিয়েছে। এছাড়া নতুন দিল্লির চাণক্যপুরীতে একটি অতিরিক্ত ভবন নির্মাণের জন্য 2.95 কোটি টাকা মঞ্জুর করেছে। কৃষিখাত আমাদের রাজ্যের জিএসডিপিতে বড় অবদান রাখে, তাই এটি আমার সরকারের কাছে অত্যন্ত অগ্রাধিকারের বিষয়। এই লক্ষ্যে 2025 সালের খরিফ মৌসুমে উচ্চ ফলনশীল ধানের উৎপাদন ও উৎপাদনশীলতা बढ़ाते আমরা মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম চালু করেছি, যা 47,947 হেক্টর জমিতে কার্যকর করা হয়েছে। প্রাক্তন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে শোক প্রকাশ করে রাজ্য বিধানসভা। ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল শোক প্রস্তাব পাঠ করেন। এরপর সকল সদস্য 2 মিনিট নীরবতা পালন করে প্রয়াত বিশ্ববন্ধু সেনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পরে দিনের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। আমি অত্যন্ত গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন গত 8 আগস্ট 2025 তারিখে বিধানসভায় কাজ সম্পন্ন করে ধর্মনগরে নিজ বাসভবনে যাওয়ার পথে আগরতলা রেল স্টেশন আকস্মিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎভাবে ওনাকে হাসপাতালে স্থানান্তর করা হলে বিশেষজ্ঞ চিকিৎসাবৃন্দগণ ওনার মস্তিষ্কের রক্তক্ষরণজনিত জটিলতা চিহ্নিত করে জরুরি চিকিৎসা শুরু করে। পরবর্তীতে পরিবারের সদস্যদের ইচ্ছা অনুসারে এয়ার অ্যাম্বুলেন্স যুগে ওনাকে বেঙ্গালুর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় গত 26শে ডিসেম্বর 2025 তারিখে ভোররাত্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 72 বছর। বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণে রাজ্য রাজনীতি ও ত্রিপুরা বিধানসভা হারালো এক প্রজ্ঞাবান অভিভাবক, এক অভিজ্ঞ সংসদীয় ব্যক্তিত্ব ও এক নিষ্ঠাবান জননেতাকে। একই সঙ্গে রাজ্যের জনগণ হারালেন তাদের অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন প্রতিনিধি। 1953 সালের 23 সেপ্টেম্বর ধর্মনগরে ওনার জন্ম। ধর্মনগরী বিদ্যালয় স্তরের শিক্ষা জীবন সম্পন্ন করেন। ছাত্র জীবন থেকে তিনি ছিলেন মেধাবী, সংবেদনশীল ও সাংস্কৃতিক মনস্ক। জাতীয়তাবাদী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে তিনি নেতৃত্ব ও সমাজ সচেতনার বীজ রোপণ করেন। আগরতলার এমবিবি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর জাতীয়তাবাদী রাজনীতি ও সমাজ সেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেন। 1970-এর দশক থেকে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সঙ্গে যুক্ত হয়ে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি জনসেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করেন। গরিব, অপেক্ষিত, অবহেলিত মানুষ ও কর্মহীন যুব সমাজের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করেছেন। ধর্মনগর ছাড়াও সমগ্র অবিভক্ত উত্তর জেলায় জনগণের প্রশাসনিক সুযোগ সুবিধা ও সংবিধান স্বীকৃত অধিকার আদায়ের লক্ষ্যে তিনি প্রতিবাদী আন্দোলনের যোগ্য নেতৃত্ব প্রদান করেন। ওনার দীপ্ত ও সাহসী কণ্ঠস্বর জনগণকে উদ্দোলিত করত এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ওনার নেতৃত্বে সংগ্রামে সামিল হতেন। বাস্তবিক অর্থে তিনি ছিলেন একজন সমাজসেবক ও জনদরদী জননেতা। 2008 ও 2013 সালে পরপর দুবার তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিধানসভায় প্রতিনিধিত্ব করতে আসেন। 2017 সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং 2018-2023 সালে পরপর দুবার এই একই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করে জনগণের অগাধ আস্থা ও ভালোবাসার পূর্ণ প্রতিফলন ঘটান। 2018 সালে ত্রিপুরা রাজ্য বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার পর 21শে জুন 2018 থেকে দ্বাদশ বিধানসভার পূর্ণ মেয়াদকাল পর্যন্ত তিনি উপাধ্যক্ষ হিসেবে যখনই বিধানসভার অধিবেশন পরিচালনা করতেন তখন বিচক্ষণতা, ধৈর্য ও দক্ষতার সঙ্গে তিনি বিধানসভার কার্য পরিচালনা করেছিলেন। ত্রয়োদশ বিধানসভা গঠিত হওয়ার পর তিনি অধ্যক্ষ পদে নির্বাচিত হন। অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে সংসদীয় শৃঙ্খলা রক্ষা, অধিবেশন নিরপেক্ষতা বজায় রাখা এবং বিধানসভার সকল সদস্যকে ন্যায়সঙ্গত সুযোগ প্রদানের ক্ষেত্রে তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। তিনি কেবল একজন দক্ষ সংসদীয় ব্যক্তি নন, একজন সংস্কৃতি প্রেমী মানুষ হিসেবেও সকলের কাছে সমাদৃত ছিলেন। রবীন্দ্রসঙ্গীত অনুরাগী বিশ্ববন্ধু সেনের নাটক ও যাত্রাপালার প্রতি গভীর অনুরাগ ছিল। নিজেও যাত্রা ও নাট্য অভিনয় করতেন। এই রাজ্যের নাট্য ও যাত্রা চর্চাকে এগিয়ে নিতে তিনি সর্বদা উৎসাহ প্রদান করতেন। এর পাশাপাশি ছড়া, কবিতা লেখার প্রতিও ওনার গভীর আগ্রহ ছিল। সৌজন্য, সহনশীলতা ও শালীন আচরণ তাকে সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধাভাজন করে তুলেছিলেন। এই মহান সংসদীয় ব্যক্তিত্ব, সংস্কৃতি প্রেমী ও সমাজের কল্যাণকামী জননেতার প্রয়াণে ত্রিপুরা বিধানসভা হারালো এক দক্ষ পথ প্রদর্শক, এক নিরপেক্ষ অভিভাবক ও এক মানবিক নেতৃত্বকে। এই শোকাবহ মুহূর্তে ত্রিপুরা বিধানসভা প্রয়াত বিশ্ববন্ধু সেনের বিদেহী আত্মার শান্তি কামনা করে ওনার সুখ সমৃদ্ধ পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, বিকশিত ত্রিপুরা গড়াই এবারের বাজেটের মূল লক্ষ্য। এই বাজেটে মোট 34,212.31 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের বছরের তুলনায় 5.52% বেশি। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ঘোষণা করেছেন 5% ডিএ এবং ডিআর বৃদ্ধি। এই বৃদ্ধি কার্যকর হবে আগামী 1 এপ্রিল 2026 থেকে। আমি এখন 2025-26 অর্থবর্ষে বিভিন্ন দপ্তরে অর্জিত উল্লেখযোগ্য সাফল্যসমূহ
এবং 2026-27 অর্থবর্ষে গুরুত্বপূর্ণ ঘোষণাসমূহ নিম্ন উপস্থাপন করছি। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর কৃষিকাজ ত্রিপুরা গ্রামীণ অর্থনীতি মেরুদণ্ড এবং রাজ্যের প্রায় 4,72,000 জনগণ কৃষির উপর নির্ভরশীল। কৃষিক্ষেত্রে রাজ্য সরকার উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। টেকসই কৃষি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য আমাদের রাজ্যের কৃষকদের মধ্যে প্রাকৃতিক চাষ ও জৈব কৃষি পদ্ধতিকে উৎসাহিত করা হচ্ছে। 2025-26 অর্থবর্ষে 5,550 হেক্টর জমি প্রাকৃতিক চাষের আওতায় এবং 26,500 হেক্টর জমি জৈব চাষের আওতায় আনা হয়েছে। ধানের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম এবং মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনার অধীনে উচ্চ ফলনশীল ধানের জাত জনপ্রিয় করা হয়েছে। রাজ্যে 2,71,000 জন কৃষকের জন্য একটি কৃষক নিবন্ধীকরণ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে এবং ইতিমধ্যে 38,000 কৃষককে এই ডাটাবেসে অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষক যাতে তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান সেই জন্য কিলোগ্রাম ধানের জন্য 23 টাকা নূতন সহায়ক মূল্য প্রদান করা হয়েছে। সয়েল হেলথ কার্ড কর্মসূচির মাধ্যমে মাটির গুণমান পরীক্ষা করা সম্ভব হয়েছে এবং এর ফলে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সঠিক পরিমাণ সার ব্যবহারে সহায়তা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কৃষকদের সুরক্ষার লক্ষ্যে 96,000 জন কৃষকের উৎপাদিত ফসলকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অধীনে আনা হয়েছে। স্বল্প মেয়াদী ঋণের মাধ্যমে কৃষকদের সহায়তার জন্য 45,780টি কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হয়েছে। রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের স্বার্থে 5% ডিআর ঘোষণা করছি। এই বাড়তি ডিএ বা ডিআর যে আগামী অর্থ বছরের 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে এবং এতে উপকৃত হবেন মোট 1,02,563 রেগুলার কর্মচারী এবং 81,019 পেনশনার এবং ফ্যামিলি পেনশনার। তাছাড়া অনিয়মিত কর্মচারী যারা আছেন বা কর্মীগণ এতে উপকৃত হবেন। এতে মোট ব্যয় হবে বার্ষিক প্রায় 500 করোড়। বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন রামপদ জমাতিয়া। দায়িত্ব গ্রহণ করে তিনি সকল সদস্যের সহযোগিতা কামনা করেন। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতা সহ সকলেই তাকে অভিনন্দন জানিয়েছেন। সবাইকে নমস্কার, যতন খুলুমখা। আজ ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশনের কার্যসূচি অনুসারে আমাকে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করায় আমি আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সম্পূর্ণভাবে অবগত যে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী পরিচালিত এই গণতান্ত্রিক ব্যবস্থায় বিধানসভার অধ্যক্ষ পদটি অত্যন্ত মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ। এই গৌরবময় দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা, পরামর্শ ও সমর্থন আমার একান্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি আপনাদের সম্মিলিত সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে এই গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হব। বিধানসভার অধ্যক্ষ পদের এই পবিত্র চেয়ারে অধিষ্ঠিত হয়ে আমি বিধানসভার সকল সম্মানীয় সদস্যকে সমদৃষ্টিতে দেখব এবং নিরপেক্ষতা, শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বিধানসভার কার্যক্রম পরিচালনার জন্য সর্বাত্মক চেষ্টা করব। রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান যে অপরাধের হার কমেছে 8.2%। চুরিলাম এলাকায় সাম্প্রতিক ঘটনায় জড়িত 10 জনকে শনাক্ত করেছে পুলিশ। চুরিলাম বাজার থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে এখানে এই একটা পোলট্রি ফার্ম, সেখানে এই যে গাড়িটি সেটা পাওয়া গেছে। প্রায় 12 থেকে 15 জন প্রত্যক্ষদর্শী যারা তারা বলছেন যে যুবক মারাত্মক অস্ত্র শস্ত্র সহ পূর্বোক্ত যে 3টি গাড়ি নিয়ে, আমি যেটা 3টে গাড়ি বললাম, এই মহিন্দ্রা ম্যাক্সটিকে আটক করে তাকে ওখানে ড্রাইভারকেও মারধর করে আর যারা যাত্রীরা ছিল তাদেরকেও মারধর করে এবং সেখান থেকে ওই যে অবৈধ নেশার যে সামগ্রী সেটা নিয়ে, আসল যে উদ্দেশ্য সেটা নিয়ে পালিয়ে যায়। এবং ওইখানকার লোক এই যে সুমিত সাহা যাকে ওখানে ওরা আটক করেছে, এই নিয়ে
এখানে দীপঙ্কর নম, কৃষ্ণ দেবনাথ, তুষার দেবনাথ, জয়দীপ সরকার, তমাল ভৌমিক, বান্টি সরকার, রাজদীপ সাহা, পাকেশ দেবনাথ, সত্যম পাল, এদেরকে কিন্তু পুলিশ তাদেরকে শনাক্ত করেছে যে পুলিশ কাজ করছে বলেই, হোম ডিপার্টমেন্ট কাজ করছে বলেই এবং আমাদের ল ডিপার্টমেন্ট কাজ করছে বলেই আজকে কিন্তু এই যে ক্রাইম রেটটা কমেছে। একই সঙ্গে জিরানিয়ার রেল স্টেশনে কফ সিরাপ উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত 6 জন গ্রেপ্তার হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আগরতলা রেল স্টেশনেও নিয়মিত তল্লাশি চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করা হচ্ছে। যে ত্রিপুরার রেল যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, তাকে কাজে লাগিয়ে কিছু মাদক চোরাকারবিরা তারা অবৈধ সামগ্রী পাচারের চেষ্টা করছে। তো রেলের মাধ্যমে এই ধরনের পাচার চক্র প্রতিরোধ করার লক্ষ্যে ত্রিপুরা পুলিশের যে বিভিন্ন যে ইউনিট, তাদের যে গোয়েন্দা দপ্তর আছে, তাদের মাধ্যমে খবর পেয়ে সেখানে তারা কিন্তু হানা দেয়। পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া রেলওয়ে স্টেশনে 2টি ওয়াগন, এর থেকে প্রায় 90,000 বোতল এই যে এসকাফ কফ সিরাপ। তো সেখানে তদন্ত হয়, তদন্তর পরে দেখা যায় জিরানিয়া রেল স্টেশন তদন্ত চলছে, কিন্তু ওই তদন্ত চলাকালীন আরেকবার দেখলো যে 17,800 বোতল এসকাফ সিরাপ আবার উদ্ধার হয় এবং সেটাও বাজেয়াপ্ত করা হয়। এই মামলায় এখন পর্যন্ত প্রায় 6 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে 6 জন অভিযুক্ত হয়েছে, 3 জন ত্রিপুরার এবং বাইরের 3 জন, তাদেরকে 27-26 তারিখে যে জুডিশিয়াল কাস্টাডিতে ওরা সেখানে থাকবে। উত্তরাখণ্ডের দেরাদুনে এঞ্জেল চাকমা খুনের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, একজন এখনো পলাতক। মুখ্যমন্ত্রী মানিক সাহা বিধানসভায় বলেন, রাজ্য ও উত্তরাখণ্ড সরকার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে। তিনি এই ঘটনাকে হৃদয় বিদারক বলেও উল্লেখ করেছেন। আমি আরো বলতে চাই যে গত 30শে ডিসেম্বর 2025-এ আমার নির্দেশ অনুসারে মাননীয় শ্রীমতী মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা মহোদয় এবং শ্রী টিঙ্কু রায় মহোদয়, মাননীয় মন্ত্রী, ওনারা দুজনেই মাছমারা স্থিত এঙ্গেল চাকমার বাড়িতে যান এবং ওনার শোক সন্তপ্ত পরিজনদের সাথে দেখা করেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন। ওই দিনই ত্রিপুরা সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা আর্থিক অনুদান এবং উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে 4,12,500 টাকা চেকের মাধ্যমে এঞ্জেল চাকমার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। গত 29শে জানুয়ারি 2026 আমি আবার উত্তরাখণ্ডের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামির সাথে কথা বলি এবং তদন্ত প্রক্রিয়ার সম্বন্ধে খোঁজখবর নিই। বিধানসভার অধিবেশনে মোট 4টি বিল পাশ হয়েছে। মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল সহ 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল এতে অন্তর্ভুক্ত। কিন্তু তার চেয়ে বড় কথা হলো আমাদের ইতিমধ্যেই অভিজ্ঞতা, এই 13 বিধানসভার শুরুতে প্রথম বছরেই একসাথে আমরা 4টা ইউনিভার্সিটির আমরা অনুমোদন দিয়েছি। সেখানে আমরা বিরোধিতা করেছিলাম যে একটা বিরোধিতা না, মানে আমরা একটা পরীক্ষা নিরীক্ষা হোক। ইভেন কিছু কিছু আমি নিজেও তাদের ডকুমেন্টস খতিয়ে দেখে এগুলো বিচার বিবেচনা করেছি। ক্যাবিনেট মাননীয় সুদীপ রায় বর্মন যেটা বললেন যে বিস্তা ইউনিভার্সিটি, একটা উদাহরণ দিলেন, বিস্তা ইউনিভার্সিটিকে সায়েন্স এন্ড টেকনোলজিতে কনভার্ট করে এখানে আনা হয়েছে। এই তথ্যটা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন ওনারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। ভারতের নির্বাচন কমিশন আগামী 13ই এপ্রিল নির্বাচন ঘোষণা করেছিল রাজ্যের উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের, কিন্তু জনজাতি অংশের মানুষের সেদিন রয়েছে নানা উৎসব। তাই এডিসি নির্বাচন 13ই এপ্রিলের পরিবর্তিতে 12 এপ্রিল করার জন্য বিধানসভায় গৃহীত হয়েছে সর্বসম্মত প্রস্তাব। The State Election Commission has declared the election to the TTADC within Tripura Tribal Areas Autonomous District Council on 13 April 2026 and counting of votes on 17 April 2026. Keeping in view the festive sentiment
of the large section of tribal and non-tribal population of the state and their deep association and involvement with different festivals scheduled on the proposed election day, this House unanimously proposes to prepone the election date on 12 April 2026. এবার আসা যাক জনস্বাস্থ্য প্রসঙ্গে। শহর এলাকায় মশা প্রতিরোধে পুর নিগমকে দেওয়া হয়েছে 10 কোটি টাকা। নালা পরিষ্কার, গাম্বুচিয়া মাছ চারা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আগরতলা পুর নিগম এলাকা এবং পুরো এলাকায় যে মশার উপদ্রব সেটা কমানোর জন্য যে স্থানীয় যে ড্রেনগুলো আছে সেগুলো সময় সময় পরিষ্কার করা হয় এবং তার জন্য সবসময় নজরদারিও রাখা হয়। তারপরেও লক্ষ্য করা যায় যে বৃষ্টির পর, ঠিক বৃষ্টির পর বা যখন ড্রাই সিজন শুকা মরশুম শুরু হয়, সেখানে কিন্তু স্বাভাবিক জল যদি নিষ্কাশন বাধাপ্রাপ্ত যদি হয় তাহলে দেখা যায় সেখানে মশার উপদ্রব, মানে স্ট্যাগনেন্ট ওয়াটার হলেই কিন্তু মশার উপদ্রব বাড়ে। আগরতলায় এএমসিকে এর জন্য 2024-25 এবং 2025-26 অর্থবর্ষে প্রায় 10 কোটি টাকা কিন্তু এর জন্য দেওয়া হয়েছে, শুধু এই পরিষ্কারের জন্য। রাজ্যের স্বাস্থ্য দপ্তরও মশা থেকে রক্ষা পেতে ওষুধযুক্ত মশারি আছে, তার সাথে ওষুধযুক্ত মশারি বিতরণ করে থাকে। এছাড়া মশার প্রজননের নিয়ন্ত্রণে নালাগুলো আছে, ছোট ছোট যে নালা, সেখানে গাম্বুসিয়া মাছ সেখানে কিন্তু ছাড়া হচ্ছে। বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিয়ে বিধানসভায় উত্থাপিত হয়েছিল প্রশ্ন। সেই প্রশ্নের জবাবে আগরতলা পৌর নিগম এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহে রাজধানীর মাস্টারপাড়া ও কলেজ টিলায় গড়ে উঠছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বলেও বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 5.50 MLD মাস্টারপাড়াতে, সেখানে অলরেডি কিন্তু আমরা আদর্শ কলোনিতে সেখানে আমরা বসাচ্ছি, এবং 3 MLD এট কলেজ টিলা আপনার এরিয়াতে সেখানেও কিন্তু শুরু হয়ে গেছে। এই যে নোংরা জল বা গোলা জল বা দুর্গন্ধযুক্ত জল আসে মাঝে মাঝে, তার মেইন কারণটা কি? যখন রাস্তার সংস্কার হয় আমরা নিজেরাও দেখি, বা কেবল লাইন পাতা হয়, গ্যাস লাইন পাতা হয়, রাস্তার পার্শ্ববর্তী ড্রেন তৈরি করা, এটা গতানুগতিকভাবে চলছে। পার্মানেন্টলি এর জন্য এখন কিন্তু স্মার্ট সিটির আন্ডারে এগুলো চলছে। একবার হয়ে গেলে হয়তোবা সেই যে সমস্যাটা সেটা অনেকটা কম হবে। এতে করে পাইপলাইন কিন্তু কেটে যায়। পাইপলাইন যখন কেটে যায় তখন রাস্তার যে নোংরা জল বা ঘোলা জল বা দুর্গন্ধযুক্ত জল সেগুলো কিন্তু তখন চলে আসে, মেইন যে আমাদের লাইনগুলো আছে সেখানে চলে আসে। এর জন্য একটা ক্যাম্পেইন মিউনিসিপ্যালিটি থেকে করছে, ক্লিন ইউর ট্যাঙ্ক। এবারে আসা যাক রাজ্যের কর্মসংস্থান প্রসঙ্গে, মানে চাকরির প্রসঙ্গে। সেই প্রসঙ্গে বিভিন্ন তথ্য বিধানসভা অধিবেশনে তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরে মোট 2176টি গ্র্যাজুয়েট টিচার শূন্যপদ রয়েছে। বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে 700টি স্নাতক শিক্ষকের গ্র্যাজুয়েট টিচার শূন্যপদ পূরণের জন্য অর্থ দপ্তরের অনুমোদন মূলে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা, দ্যাট ইজ TRBTর নিকট প্রস্তাব পাঠানো হয়েছিল। যথারীতি 700টি পদের জন্য টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা স্নাতক শিক্ষক গ্র্যাজুয়েট টিচার্স নিয়োগের পরীক্ষা সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার্স 14 ফেব্রুয়ারি 2026 তারিখে গ্রহণ করেছে। অতি শীঘ্রই শূন্যপদগুলো পূরণ করা হবে বলে আশা করা যায়। চাকরির পাশাপাশি রাজ্যের যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রেও এসেছে বড় আপডেট। ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত নতুন রেলপথের সার্ভে সম্পন্ন হয়েছে। 170 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের ডিপিআর ইতিমধ্যেই প্রস্তুত। যেই লাইনগুলোর কথা বলা হয়েছে সেই নতুন রেলপথের প্রস্তাব দিল্লির কেন্দ্রীয় রেল মন্ত্রকের নিকট আমরা পাঠিয়েছি, এবং 170 কিলোমিটারের একটা ডিপিআর, প্রায় 3300 কোটি টাকার একটা ডিপিআর সেখানে বানিয়ে রেল দপ্তর নিজেরাই সেই সার্ভের কাজ সম্পন্ন করেছে, এবং বর্তমানে সেটা রেলওয়ের যে বোর্ড, সেই রেলওয়ে বোর্ডের অধীন রয়েছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কেন্দ্রীয়
রেল দপ্তরের যিনি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে আলোচনা করেছেন। আমিও ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে মিলিত হয়ে সে বিষয়ে আলোচনা করেছি। এবার আসা যাক সেই গল্পে, যে গল্প একটাই কথা বলে, ইচ্ছে থাকলেই উপায় হয়। সাধারণত থানার নাম শুনলেই মনে পড়ে কঠোর পরিবেশের কথা, কিন্তু সেই ধারণা বদলে দিয়েছে কাঁকড়াবন থানা। ফুলের বাগান তৈরি করে তারা দেখিয়েছে দায়িত্বের পাশাপাশি সৌন্দর্য সৃষ্টি করা যায়। হঠাৎ করে এই জায়গাটি দেখলে মনে হবে আমরা আছি কোনো নার্সারিতে, কিন্তু না, আমরা আছি আজ গোমতী জেলার কাঁকড়াবন পুলিশ স্টেশনে, যেখানে এক সুন্দর সবুজ বাগান তৈরি করা হয়েছে। আর এই বাগান তৈরির উদ্যোগ নিলেন যারা, আজ আমরা কথা বলে নেব এই পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ স্যারের সাথে। এই যে গার্ডেনিং, সেটা আমার ছোটোবেলা থেকেই একটা হবি, এবং এই পুলিশ স্টেশনে আমি জয়েন করেছি আজ থেকে প্রায় 9 থেকে 10 মাস আগে, এবং জয়েন করার পর প্রায় 3 থেকে 4 মাস আগে আমরা এই বাগানটা শুরু করেছি। এবং শুরুতে এই জায়গাটা একটু অন্যরকম ছিল, তারপরে ধীরে ধীরে আমাদের স্টাফরা সবার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এটাকে একটা সুন্দর বাগানে আমরা রূপদান করতে পেরেছি। স্যার, এই বাগানে কি কি ফুল আছে? দেখুন, আমাদের এই যে বাগানটা, এখানে আমরা প্রায় মোর দেন 200-এর মতো আমরা ডালিয়া প্লান্ট এখানে আমরা লাগিয়েছি। তাছাড়াও গ্ল্যাডুলাস রয়েছে, এবং বাগানের চারপাশে যেটা আমাদের রয়েছে গাঁদা ফুল। আমরা যারা আরক্ষা বিভাগের কর্মী, উই আর দ্য সার্চার অফ দ্য ট্রুথ, সত্যের অনুসন্ধান, এবং আমাদের মূল লক্ষ্যই হচ্ছে টু প্রিভেন্ট দ্য ক্রাইম অ্যান্ড টু ডিটেক্ট দ্য ক্রাইম, এবং ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করা। বিসাইড দিস, আমরাও সমাজবদ্ধ জীব। আমরা এই বাগানটা গত বছরের ডিসেম্বর মাস থেকে আমরা প্রথম দিকে থেকে আমরা বাগানটা স্টার্ট করি, ডিসেম্বর নভেম্বর লাস্ট উইকের থেকে। আমরা সবাই মিলে একটা চিন্তা করছি, বড়বাবু সহ আমরা একটা বাগান করুন সুন্দর। যে করা হয়েছে, যে ফুল টুল ফুটানো হয়েছে, মেনটার দায়িত্ব হলে টোটালি স্যারে, আমাদের জয়ন্ত মালাকার স্যার, ওসি সাহেব, তাই নিয়ে তত্ত্বাবধানে সবাই হয়েছে। আমরা সাইডের থেকে সাহায্য করছি, কিন্তু মেন দেখাশোনা স্যারেই করছে। যে থানা মানে নর্মালি লোকেরা একটু, আমরা একটু ভীত সন্তুষ্টভাবেই থাকি, কারণ পুলিশ তো ওই জায়গাতে আমরা একটা ভিন্ন রূপ দেখে আমরা খুব অভিভূত হলাম। আর ওনারা যথাযথ খুব সুন্দরভাবে এই বাগানটা করেছেন। সাধারণত থানা বলতেই মানুষের মনে ভেসে ওঠে অপরাধ ও কঠোরতার ছবি, কিন্তু আজ গোমতী জেলার কাঁকড়াবন থানায় এসে আমরা দেখলাম অন্যরকম এক ছবি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভোর থেকেই রাজ্যের মসজিদগুলোতে অনুষ্ঠিত হয় নামাজ। মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ মসজিদ প্রাঙ্গণে সমবেত হয়ে নতুন পোশাক পরিধান করে নামাজ আদায় করেন। तमाम धर्म के लोगों को एक मां की पेट से पैदा होने वाले एक फैमिली मेंबर जैसे चलने की हम सबको तौफीक नसीब फरमा। वाला सय्यिदिल मुरसलीन वल आक़िबतु लिल मुत्तक़ीन रब्बना इहदिनास सिराताल मुस्ताकीम। একই সঙ্গে রাজ্যে পালিত হলো উগাডি উৎসব। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু এই উৎসবের সূচনা করেন। ছিলেন রাজ্যের উচ্চ আদালতের প্রধান বিচারপতি থেকে শুরু করে ত্রিপুরা তেলুগু অ্যাসোসিয়েশনের সদস্যরা। ఎక్కడో దూరంగా ఉన్నటువంటి ఈ త్రిపురలో తెలుగు వారందరం కూడా కలవాలి, తెలుగుదనాన్ని కాపాడుకోవాలి, తెలుగు భాషని కాపాడుకోవాలి. అదే రకంగా తెలుగు కల్చర్ ఏదైతే ఉందో, తెలుగు పండగలు ఏవైతే ఉన్నాయో, ఈ పండగలన్నింటినీ కూడా। এই ছিল আজকের খবরের ডায়েরি। আগামী পর্বে আবারও নতুন কিছু খবর নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।